গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন টপিক, ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব ব্যাংকিং এর ওপর। বেসেল নর্মস। হোয়াট ইজ বেসেল নর্মস? এই বেসেল নর্মস তোমাদের ব্যাংকের পরীক্ষায়, ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় জানা দরকার, এবং যতটুকু তোমাদের জানা প্রয়োজন আমি ততটুকুই আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের জানা যাক হোয়াট আর বেসেল নর্মস। বেসেল নর্মস আর বেসেল অ্যাকর্ডস are the international banking regulations issued by the Basel Committee on Banking Supervision. তাহলে বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন তারা ইন্টারন্যাশনাল ব্যাংকিং গুলোকে রেগুলেট করার জন্য তার একটা নিয়ম তৈরি করে। বেসেল হচ্ছে একটা শহরের নাম, আমরা আসছি। অর্থাৎ জাতি ইন্টারন্যাশনাল ব্যাংকগুলোকে সুপারভাইজ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। The Basel norm is an effort to coordinate banking regulations across the globe. অর্থাৎ আমাদের যে গ্লোবালাইজেশন, সেই জায়গায় আমরা চাই আর্থিকভাবে, অর্থাৎ ব্যাংকিং যে সিস্টেম, গোটা বিশ্বে ব্যাংকিং সিস্টেমটার ভিতরে একটা কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন তৈরি করা। এই জায়গার লক্ষ্য নিয়ে আমাদের বেসেল নর্মস, উইথ দি গোল অফ স্ট্রেংথেনিং দ্য ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম। আন্তর্জাতিকভাবে ব্যাংককে শক্তিশালী করা হচ্ছে লক্ষ্য। ইট ইজ দ্য সেট অফ এগ্রিমেন্ট বাই বেসেল কমিটি অফ ব্যাংকিং সুপারভিশন। তাহলে এখানে কিছু চুক্তি, কিছু নর্মস যেগুলো বেসেল কমিটি তৈরি করেছে, যারা ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টরের যে ঝুঁকি, রিস্ক, সেই ঝুঁকি বা রিস্ককে কিভাবে মোকাবিলা করা যাবে তার উপর জোর দিয়ে এই নর্মসটা তৈরি করা। তাহলে আমাদের জানা দরকার হোয়াট ইজ দ্য বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন। দ্য বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, সংক্ষেপে বলা হয় BCBS, অ্যাব্রিভিয়েশন, ব্যাংকিং কমিটি অন Basel Committee on Banking Supervision, is the primary global standard setter for the prudential regulation of banks. অর্থাৎ বিচক্ষণতার সঙ্গে ব্যাংকগুলোর মধ্যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন এবং তাদের রেগুলেশন করার জন্য একটা স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা সেটিং তৈরি করা হয়েছে, নর্ম, যার মধ্যে দিয়ে রেগুলেট করা, কোঅর্ডিনেট করা, কোঅপারেট করা হবে স্ট্যান্ডার্ড ওয়েতে, and provides a forum for regular cooperation on banking supervisory matters for the central banks of different countries. এবং এইখানে যে নর্মসটা তৈরি করা হয়েছে, তাহলে প্রত্যেকটি দেশের সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকের অধীনে ব্যাংকগুলোকে তারা ঠিক মতো নজরদারি চালাতে পারবে, সুপারভিসর ফাংশন। It was established by the central bank governors of the group of 10 countries in 1974. তাহলে বেসেল কমিটি 10টা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরদের দিয়ে এই কমিটি তৈরি হয়। দ্য কমিটি এক্সপ্যান্ডেড ইটস মেম্বারশিপ ইন 2009 and then again in 2014. The BCBS, Basel Committee on Banking Supervision, now has 45 members from 28 jurisdictions, consisting of central banks and authorities with responsibility of banking regulation. It provides a forum for regular cooperation on banking supervisory matters. তাহলে এটা একটা ফোরাম তৈরি করেছে, যারা এই যে নিজেদের মধ্যে একটা কোঅপারেশন রাখবে, ব্যাংকে যে রেগুলেট করছে এই সুপারভিসরি ম্যাটার নিয়ে তারা নিজেদের মধ্যে একটা কোঅপারেশন তৈরি করবে, তার জন্য একটা ফোরাম, সংগঠন। ইটস অবজেক্টিভ ইজ টু এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং অফ কি সুপারভিসরি ইস্যুস and improve the quality of banking supervision worldwide. তাহলে ব্যাংকের কোন কোন কাজের প্রতি আমাদের নজর থাকবে, কোন দিকগুলোতে আমরা দৃষ্টিপাত করব, কোনগুলোতে আমরা আটমোস্ট কনসার্ন করব, এইটাকে ঠিক করা হয় ফোরামে, এবং সেই অনুযায়ী সুপারভিসর চালানো হয়, এবং প্রত্যেকটি ফোরামের সঙ্গে প্রত্যেকটি ফোরামের একটা কোঅপারেশন, কোঅর্ডিনেশন থাকে। হোয়াই দিস নর্মস? তাহলে প্রশ্ন হচ্ছে কেন নর্মসটা এলো, বেসেল নর্মস? Banks led to different types of borrowers and each carries its own risk. ব্যাংক আমাকে ঋণ দেয়,
আমি একজন সরকারি কর্মচারী, ব্যাংক তোমাকে ঋণ দেয়, তুমি একজন ব্যবসায়ী, ব্যাংক আরেকজনকে ঋণ দেয়, সে হচ্ছে স্টক ব্রোকার, শেয়ার মার্কেটের দালাল, আরেকজন আছে যার কাজ হচ্ছে হোর্ডিং করা, মজুত রাখা, মজুতদার ঋণ নিচ্ছে। প্রত্যেকটি লোকেরই এই যে ঋণ দেয় ব্যাংক, ঋণ থেকে ব্যাংক যেমন রিটার্ন পায়, তেমন প্রত্যেকটি লোনে রিস্ক জড়িয়ে থাকে এবং এই রিস্কের মাত্রাগত পার্থক্য আছে। আমি একজন বেকার যুবক, আমাকে যদি ব্যাংক ঋণ দেয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংকের টাকাটা ফেরত পাওয়ার যে সম্ভাবনা, একজন সরকারি কর্মচারী যদি ঋণ নেয়, তাহলে তার কাছ থেকে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ব্যাংকে, তাহলে আমার ক্ষেত্রে ঝুঁকিটা বেশি। They lend the deposits of the public as well as money raised from the market, that's equity and debt. এরা পাবলিক ডিপোজিট থেকে বাজারে শেয়ার বিক্রি করে যে টাকা তোলে, ঋণ করে, সেখান থেকে ধার দেয়। তাহলে যদি টাকা ফেরত না যায়, তাহলে তো সমূহ সর্বনাশ। এই যে ঝুঁকিটা, এইটার মোকাবিলা করার জন্য এই নর্ম। This exposes the bank to a variety of risks of default, and as a result they fall at times. Therefore, banks have to keep aside a certain percentage of capital as security against the risk of non-recovery. তাহলে ব্যাংক একটা সার্টেন পার্সেন্টেজ অফ ক্যাপিটাল সরিয়ে রাখে, যে ক্ষেত্রে ঝুঁকি আছে, টাকাটা ফেরত এলো না, রিকভার করা গেল না, সেইটাকে মোকাবিলা করার জন্য the Basel Committee has produced norms called Basel norms for banking to tackle this risk. Why the name Basel? Basel নাম হলো কেন? Basel is a city in Switzerland, যেটা বলছে। It's the headquarters of the Bureau of International Settlement, BIS. এরাই কনভেনার, এরাই ইন্টারন্যাশনাল ব্যাংকিং যে গভর্নর বিভিন্ন দেশে, তাদেরকে ডেকে এই মিটিংটা করে, যাতে কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, কোঅর্ডিনেশন, রেগুলেশন মেনটেন করা যায় এবং ইন্টারন্যাশনাল ব্যাংকগুলোকে শক্তিশালী করা যায়। ইট ওয়াজ ফাউন্ডেড 1930। তাহলে বিস তৈরি হয়েছিল কবে? 1930। দ্য বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন ইজ হাউসড ইন দ্য বিআইস অফিস ইন বেসেল, সুইজারল্যান্ড। তাহলে তাদের অফিসটা হচ্ছে বেসেল, তাই এটা বেসেল। হোয়াট আর দিস নর্মস? Basel Committee has issued 3 sets of regulations which are known as Basel 1, Basel 2 and Basel 3. আমাদের এইগুলো জেনে রাখতে হবে। জাস্ট আমাদের কোয়েশ্চেন, এই Basel 1, Basel 2, Basel 3 কি, কবে এটা পাবলিশ হয়েছে? Basel 1, it was introduced in 1988. It focused almost entirely on credit risk. এটা ক্রেডিট রিস্কের উপর ফোকাস করে, ঝুঁকি, ঋণের উপর ঝুঁকির উপর। Credit risk is the possibility of a loss resulting from a borrower's failure to repay a loan or meet contractual obligation. যখন কোনো বড়োয়ার ফেল করলো লোনটা পরিশোধ করতে, তাহলে এই যে অব্লিগেশন ব্যাংকের দিক থেকে, সেটাকে মিট আপ করার জন্য Basel 1 norm traditionally refers to the risk that a lender may not receive the owned principal and interest. তাহলে এইটা যে লেন্ডার ব্যাংক, সে কিন্তু তার প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের উপর চাপাবে না, এটার জন্য সে আলাদা সরিয়ে রাখবে। It defined capital and structure of risk weights for banks. The minimum capital requirement was fixed at 8% of risk weighted assets. RWA. এটা প্রথমে 8%, পরে এটা বাড়িয়ে 10 এবং তারপরে এটা 12 করা হয় 12.9. Risk weighted asset means asset with defined risk profile. For example, an asset backed by collateral would carry lesser risk as compared to personal loans which have no collateral. তাহলে আমি ঋণ নিয়েছি, তার সঙ্গে আমি মর্টগেজ রেখেছি, কিন্তু এমন কিছু ঋণ আছে যেখানে মর্টগেজ নেই, তাহলে হাই রিস্ক। India adopted Basel 1 guidelines in 1999. Basel 2 in 2004. Basel 2 guidelines were published by BCPS. তাহলে 1988 Basel 1 চালু হলো 1999, Basel 2 মিটিং হলো 2004, এবং এখানে আমরা যার উপর যে 3টে পিলারকে ঠিক করলাম Basel 2 তে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্টস, সুপারভিসরি রিভিউ, মার্কেট ডিসিপ্লিন।
এই তিনটে পিলারের ওপর আমরা ডিপেন্ড করলাম। বেসেল টুটা কার ওপর জোর দিল? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, তিনটে পিলারের মধ্যে একটা, সুপারভিসরি রিভিউ আর মার্কেট ডিসিপ্লিন। তাহলে একটা মিনিমাম ক্যাপিটাল রাখবে, সেটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, সুপারভিসরি রিভিউ অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট টেকনিকটাকে মনিটর করবে যে ব্যাংক এই রিস্ক যে ঝুঁকি নিয়েছে, যে ঋণগুলো, তার এগেন্সে কী কী ব্যবস্থা নিচ্ছে, ঝুঁকির টাইপটা কেমন, চরিত্র কেমন, কতটা রিস্ক, এবং সেটাকে সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা, এইটাকে দেখবে। আর মার্কেট ডিসিপ্লিন অর্থাৎ মার্কেটে ব্যাংকগুলো ঠিকঠাক কার মেনটেন করেছে কিনা, তাদের রিস্ক যে অ্যাসেট সেগুলো সেই সেন্ট্রাল ব্যাংকের কাছে ডিসক্লোজ করেছে কিনা, অর্থাৎ আমি এই ঝুঁকিপূর্ণ অ্যাসেট আমার আছে এখন, এইগুলো আরবিআইকে জানিয়েছি কিনা ভারতের ব্যাংকগুলো, এইটা হচ্ছে মার্কেট ডিসিপ্লিন। বেসেল 2 norms in India and overseas are yet to be fully implemented, though India follows this norm. ইন্ডিয়া ফলো করছে, তো গোটা বিশ্বে ওভারসিজ জায়গায় ইন্ডিয়া এই জায়গাটা নেই অন্যান্য জায়গায়। বেসেল 3 in 2010 বেসেল 3 গাইডলাইন্স ওয়ার রিলিজড। তাহলে 2004-এ বেসেল 2, 1988-তে বেসেল 1, 2010-এ বেসেল 3। These guidelines were introduced in response to the financial crisis of 2008. বেসেল 3 এসেছিল 2008-এ যে ইকোনমিক ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস, আমরা দেখেছিলাম 2008-এ আমেরিকার সর্ববৃহৎ ব্যাংক লেম্যান ব্রাদার্স ফল করে যায়, এবং তার ফলে গোটা বিশ্ব জুড়ে একটা মন্দা ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হয়। এইটাকে কাউন্টার করার জন্য বেসেল 3 a need was felt to further strengthen the system as banking in the developed economies were undercapitalized, over-leveraged and had a greater reliance on short-term funding. তাহলে কেন এই লেম্যান ব্রাদার্স ফল করে গিয়েছিল? এদের যতটা ক্যাপিটাল থাকা দরকার তার থেকে কম ক্যাপিটাল নিয়ে ব্যবসা করেছিল। ওভার লিভারেজড অর্থাৎ এরা যতটা ঝুঁকি নিজেদের ক্ষমতায় মোকাবেলা করতে পারবে তার থেকেও বেশি ঝুঁকি নিয়ে নিয়েছে। আর কি, এরা রিলায়েন্স করেছিল শর্ট টার্ম ফান্ডিং। এই কারণে এই ফলটা হয়েছিল। ইট ওয়াজ ফেল্ট দ্যাট দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ক্যাপিটাল আন্ডার বেসেল 2 ওয়ার ডিমড ইনসাফিসিয়েন্ট টু কন্টেন এনি ফার্দার রিস্ক। তাহলে বেসেল 2-তে যে ক্যাপিটাল রাখা হয়েছিল কোয়ান্টিটি, পরিমাণগত এবং গুণগতভাবে, তা দেখা গেল যে এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট এই ধরনের ঝুঁকিকে মেরামত করার জন্য। The guidelines aim to promote a more resilient banking system by focusing on 4 vital banking parameters. তাহলে বেসেল 2-তে ছিল 3টে: ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, আমরা দেখেছিলাম মার্কেট ডিসিপ্লিন আর সুপারভিশন। এখানে 4টে: ক্যাপিটাল অর্থাৎ যাতে আন্ডার ক্যাপিটাল না হয়, লিভারেজ যাতে ওভার লিভারেজ না হয়, ফান্ডিং যেন শর্ট টার্ম ফান্ডিং এর উপর ডিপেন্ড না করে। তাহলে এই জায়গা থেকে আমরা এই বেসেল 3টাকে মেনটেন করব। আশা করা যায় আমি তোমাদের বেসেল 1, বেসেল 2, বেসেল 3 সম্পর্কে সামান্য যেটুকু আইডিয়া দিলাম কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।